সময় একটি বহতা নদী। নদীর স্রোতের সাথে পাল্লা দিয়ে এরই মাঝে কেটে গেছে ৮ থেকে ৯ দিন। এখন নাহিদ ভূঁইয়া আগের থেকে অনেকটাই ভালো আছেন। চেতনা ফিরেছে, সবাইকে চিনতে পারছে সে। সেই সাথে ভালো মন্দ সবটা বুঝার ক্ষমতাও ফিরে পেয়েছে। শুধু কণ্ঠমণি ভেদ করে কোনো শব্দ বের হয় না। নাহিদ ভূঁইয়া অবুঝের মতো শুধু গুঙিয়ে যায়, বলতে চায় যেন অনেক কিছু। উষা কিছু না বুঝলেও পরিবারের সকলেই নাহিদ ভূঁইয়ার চাহিদাটা বুঝতে পারেন, কিন্তু উষার জন্য কেউ সেই দুঃসাহস করতে পারে না। এই কয়দিনে সাগর একটিবারের জন্যও নিজের ছোট আব্বুর কাছে আসতে পারেনি। কেবিনের বাহিরে থেকে যা একটু দেখা যায় ততটুকুই দেখতে পেরেছে সাগর। উষার আচরণ সাগরকে বারবার ক্ষতবিক্ষত করছে, কিন্তু সাগর মুখ বুজে সবই সহ্য করেছে। গত কয়েকটা দিনে উষা নিজের বাসায় ফিরেনি একটিবারের জন্য। বাবার সাথেই হসপিটালে ছিল। বাবার দেখাশোনা সব নিজেই করেছে, ভাইয়েরাও করেছে যতটুকু দরকার পড়ে। সবাই মোটামুটি বাসায় ফিরেছে, কিন্তু উষা একটিবারের জন্যও যায়নি। কারণ যদি সাগর কেবিনে ঢুকে, যদি বাবার সাথে কথা বলে, এই ভয়ে নিজেই সর্বক্ষণ পাহারা দিয়েছে। আর অসুস্থ বাবাকে একা রেখে যেতে মন সায় দেয়নি। আজকে উষা বাসায় ফিরেছে। হসপিটাল থেকে প্রিয়তাদের বাসা কাছেই, তাই প্রতিদিন প্রিয়তাদের বাসায় গিয়েই ফ্রেশ হতো উষা। এক এক দিন এক এক সময় যেত, বিশেষ করে যখন সাগর হসপিটালে থাকতো না তখন। আজকে বাসায় ফেরার উদ্দেশ্য হলো বাবা মেয়ের দরকারি জিনিসপত্র নেওয়া। সিজান ভূঁইয়া আর নাবিল ভূঁইয়া বলেছিলেন বাসায় রেখেই চিকিৎসা করতে, যেহেতু এখন নাহিদ ভূঁইয়ার অবস্থা অনেকটাই উন্নতির পথে। কিন্তু উষা রাজি হয়নি। প্রতিদিন থেরাপি দিতে হবে, আর থেরাপির জন্য বারবার আসা যাওয়া করাটা রিস্ক হয়ে যাবে। উষা যেহেতু বাসায় ফিরেছে, তাই হসপিটালে ছিল শুধু সাদাফ আর রাদিফ। আরিশা উষার সাথেই বাসায় গেছে। ওদের ফিরতে সময় লাগবে প্রচুর। এই সুযোগে সাদাফ সাগরকে কল লাগায়। উষা তো আর সাগরের কষ্টটা বুঝতে পারছে না। প্রিয় চাচুর কাছে আসতে না পারার কষ্ট, তাকে ছুতে না পারার কষ্ট সাগরকে ভিতর থেকে শেষ করে দিচ্ছে। সেই সাথে উষার বলা প্রতিটি বিষ বাক্য দুমড়ে মুচড়ে দেয় সাগরের ভিতরটা। রাফিদও এ কয়দিন ভাইয়ের কষ্ট দেখেছে, নীরবে চাচ্চুর জন্য ফেলা চোখের জলও দেখেছে। তাই সেও চায় একবার হলেও চাচ্চুর সাথে ভাইয়ের দেখা হোক। ছোট চাচ্চু যে ভাইকে খোঁজে তা তো খুব ভালো করেই বুঝতে পারে। যখন সবাই দেখা করতে যায়, সবাই এক এক করে দেখা করলেও সাগরের দেখা পায় না। তখন নাহিদ ভূঁইয়া অশ্রুসিক্ত নয়নে কেমন ছটফট করে, মুখ ফুটে বলতে চায় যেন কিছু একটা, কিন্তু সেই শক্তিটুকু এখন আর ওনার মধ্যে নেই। অসময়ে সাদাফের ফোন পেয়ে ভ্রু কুঁচকায় সাগর। কোনো বিপদ আপদ হলো কি না ভেবেই দ্রুত কল রিসিভ করে সাগর। হ্যালো ভাইয়া, তুমি এখন কোথায়? আছি অফিসেই। কেন বলো তো? সব ঠিক আছে ওখানে? ঝামেলা হয়েছে কোনো? না, সেরকম কিছু না, সব কিছু আছে। আসলে তুমি একটু হসপিটালে এসো। উষা এখন নেই, বাসায় গেছে। আসতে লেট হবে অনেক। এই সুযোগে চাষির সাথে দেখা করে নিতে পারবে। সাগর ভ্রু কুঁচকায়। উষার বাসায় ফেরার প্রয়োজনটা কি? এই মেয়ে এতদিন এত জোরাজুরি করার পরেও বাসায় ফিরেনি, আজকে কেন বাসায় ফিরল? কৌতূহল দমিয়ে না রেখে গম্ভীর গলায় বলল, কেন আজকে বাসায় ফেরার কারণ কি? জানি না, বলো কি দরকার, যেতেই হবে। আমি বলেছিলাম কিছু লাগলে বলতে, আমি এনে দিব, কিন্তু বলল ও গিয়ে নিয়ে আসবে। সাগরের ভাবভঙ্গি এবার আরও গম্ভীর হয়। কুঁচকানো ভ্রুজোড়া কুঁচকে আসে। তীক্ষ্ণ নজরে নিজের হাতে থাকা হাতঘড়িতে আজকের ডেটটা দেখে নেয়। না, ওরকম ব্যাপার তো না। তাহলে কি এমন হলো যে নিজেই বাসায় গেল? সন্দিহান কণ্ঠে সাগর বলল, প্রয়োজনীয় কিছু কি লাগবে? আমি নিজের হাতে সব প্যাক করে দিয়েছি। তাহলে হঠাৎ কি এমন হলো? এত কিছু জানি না ভাইয়া, তুমি আসো দ্রুত। কথা শেষ করেই কল কাটল সাদাফ। রাফিদ পাশেই দাঁড়ানো। ভাইয়ের মনের অবস্থা সে বুঝে। সাগর মাত্রই এলো হসপিটালে। সাদাফ দৌড়ে গেল ভাইয়ের দিকে। সাগর গম্ভীর স্বরে জানতে চাইল, উষা কখন বাসায় গেছে? এসো হবে 30 থেকে 40 মিনিট। ও যেহেতু তোমাকে কল দিয়েছে, আমরা অনুমতি নিয়েছি। তুমি ভিতরে যাও, উষা জানতে পারবে না। সাগরের পা থেমে যায়। চোখ ছোট ছোট করে তাকায় সাদাফের দিকে। কৌতূহলের স্বরে বলে, তোর বোন জেনে গেলেই কি? আমি কি ভয় পাই তোর বোনকে? সাদাফ চোরাদৃষ্টি নিক্ষেপ করে ভাইয়ের দিকে। খুক খুক করে কাশি দেয় সে। ভয় পাবে কেন? আমি ভিতরে যেতে চাইলে কি সে আমাকে আটকাতে পারতো? কিন্তু আমি জোর খাটাইনি।
একে তো হসপিটাল, তার উপরে রোগী আছে সাথে, আর এই অবস্থায় সিন ক্রিয়েট করলে হিতে বিপরীত হবে। সাদা বিজ্ঞের ন্যায় মাথা দোলায়। সাগর কেবিনের দরজা ঠেলে ভিতরে ঢুকে। কয়েকদিনেই নাহিদ ভুঁইয়ার শরীরটা কেমন শুকিয়ে গেছে। এতদিন টিউব লাগানো ছিল, আজকেই টিউব খুলে ফেলা হয়েছে। এখন থেকে মুখ দিয়েই খাবার খেতে পারবে। ছোট আব্বুর এই অবস্থা দেখে চোখের জল জমে গেল সাগরের। আরও একবার এমন পরিস্থিতির শিকার হতে হয়েছিল তাদের, তখন অবশ্য এতটা করুণ দশা হয়নি নাহিদ ভুঁইয়ার। সাগর ভগ্ন হৃদয়ে এগিয়ে গিয়ে বসল চাচ্চুর কেবিনের পাশের চেয়ারে। এক হাতে শক্ত করে চেপে ধরল প্রিয় চাচ্চুর ভরসার হাতখানি। এই হাত দিয়েই তো সেদিন কথা দিয়েছিলেন তিনি। আর এখন অসুস্থ অবস্থায় পড়ে আছে হসপিটালে। সাগর চুপচাপ বসে রইল। মাঝে মাঝে মাথায় হাতও বুলিয়ে দিল পরম যত্নে। এবার বুঝি নাহিদ ভুঁইয়ার ঘুমটা ছুটে যায়। নিভু নিভু দৃষ্টিতে তাকায় সে পাশে। এতদিন পরে প্রিয় ভাতিজাকে দেখে চোখের জল আর আটকাতে পারল না। সাগর তড়িঘড়ি করে উঠে বসে চাচ্চুর খুব নিকটে। ভাঙা গলায় বলে, কেঁদো না চাচ্ছো, তোমার কিচ্ছু হবে না। আমরা সবাই মিলে তোমাকে সুস্থ করে তুলব। আমরা আছি তো সবাই তোমার পাশে। নাহিদ ভুঁইয়ার কান্না থামল না। এক হাতেই ছেলের মুখ মাথায় বারবার হাত বুলিয়ে দিলেন। চোখ বেয়ে গড়িয়ে পড়ল নোনা জল। অবশেষে ছেলেকে টেনে নিলেন নিজের বুকে। সাগরও জড়িয়ে ধরল নিজের চাচ্চুকে। তার নিজের চোখেও জল। নিজের চোখের জলটুকু আড়াল করে চাচ্চুর সামনে নিজেকে স্ট্রং দেখালো। মাথা তুলে মুখে হাসি ফুটিয়ে বলল, এখনই এমন হয়ে গেলে চলবে ছোট আব্বু? এখন এনার্জি লস হলে কিভাবে হবে? ভুলে গেলে সামনে তোমার কী দিন আসছে? সেসব ভুলে তুমি হসপিটালে কি করে পড়ে থাকতে পারো? বিয়ে ম্যান ছোট আব্বু, নিজেকে স্ট্রং রাখো, কিছুই হয়নি তোমার। তুমি অসুস্থ হয়ে গেলে তোমার নাতি নাতনিদের কে সামলাবে? ছেলের কথায় নাহিদ ভুঁইয়া হেসে ফেললেন। গুঙিয়ে গুঙিয়ে বললেন কিছু একটা। সাগর চাচ্চুর কথা বুঝেছে, এমনভাবে মাথা দুলায়। আরও কিছুক্ষণ সময় গড়াতেই সাদা প্রাদীপ দুজনে একসাথে কেবিনে ঢুকে। তিন ভাই একসাথে মিলে ছোট চাচ্চুর সাথে সময় কাটায় অনেকক্ষণ। অবশেষে ডক্টর এসে নাহিদ ভুঁইয়াকে একবার চেক আপ করে এবং ওদেরকে বের হয়ে যেতে বলে। সাগর কেবিনের বাইরে এসে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। কতদিন পর বুকটাতে কেমন শান্তি শান্তি লাগছে। উষার সাথে কথা বলতে পারলে হয়তো ভিতরের চলা ঘূর্ণিঝড়টাও এতক্ষণে থেমে যেত। সকাল তখন 10:40। সাগর অফিস থেকে এসেছিল চাচ্চুর সাথে দেখা করতে। এখন আবার চলেও যাবে। দুই ভাইয়ের দিকে বিদায় দিয়ে সাগর চলেও গেল। সাগর চলে যাওয়ার আরও প্রায় ঘণ্টাখানেক পরে উষা হসপিটালে ফিরে, সাথে মাঝারি সাইজের ট্রলি ব্যাগ। রাফিদ ও সাদাব দুজনেই ট্রলি ব্যাগ দেখে অবাক হয়। এই কিরে উশি, টেলিব্যাগ কেন? কি আছে এতে? উষা স্বাভাবিকভাবেই উত্তর করে, কি আবার, আমার আর বাবার জামা কাপড় আছে। হসপিটালে সারাদিন এক ড্রেস পরে থাকতে ভালো লাগে না। সাদাব এবার ব্যাগের কাছে এগিয়ে এসে বসে পড়ে। ব্যাগ খুলতে খুলতে বলে, তাই বলে এত বড় হাসপাতালকে বাড়ি বানিয়ে নিয়েছিস? দেখা যায় আমরা তো বাড়িতে হসপিটাল বানাতে চেয়েছিলাম, তুই তো রাজি হলি না। উষা মন খারাপ করে বলল, হুম, তোমরা বুঝতেছো না, বাসায় কিছু হলে বা হুটহাট কোনো অসুবিধা হলে আমরা তৎক্ষণাৎ ডাক্তার কোথায় পাবো? মানলাম নার্স থাকবে, কিন্তু তারা কি ভালো সার্ভিস দিতে পারবে? রাদীপ উষার পাশে এসে দাঁড়ালো। উৎসুক হয়ে জানতে চাইল, আরিশা কোথায়? ও যে ফিরল না। উষা সাদাফের দিকে তাকিয়ে বলল, আজকে আরিপুর ইম্পর্ট্যান্ট ক্লাস আছে, সামনেই নাকি এক্সাম, ক্লাসটা মিস দেওয়া যাবে না, তাই ভার্সিটিতে গেল। আর এই যে সাধু, তোর কি কোনো আক্কেল জ্ঞান নেই? আমি আছি তো এখন এখানে, আজকে তুই ভার্সিটিতে যা, আমি এখন ক্লাস না করলেও সমস্যা নেই, পুষিয়ে নিতে পারবো, আমার সব কমপ্লিট। কিন্তু তোমরা সবাই এইভাবে হসপিটালে পড়ে থাকলে কিভাবে হবে? আমরা ভাগ করে নেই কে কবে ক্লাসে যাব। রাদীপ মাথা দুলায়। উষা ঠিকই বলেছে। আমার তো আজকে ক্লাসে যেতেই হবে, মিস দেওয়া যাবে না। আর সাদাফ, তুইও চল, আজকে ক্লাসটা না হয় করেই নিবি। উষা থাকুক, দুপুরে ফুপি আসবে, বিকেলে মা বাবা আর চাচ্চু আসবেন, রাতে আরাব ভাইয়া, সাগর ভাইয়া আর ফুপি থাকবে। তাহলে চিন্তা কিসের? কালকে না হয় উষাকে ক্লাস করতে দিয়ে আসবো। সাদাফও রাজি হলো। এভাবেই ক্লাস ছেড়ে দিলে সেমিস্টারে 0 পেতে হবে। চাচু তো আগের থেকে রিকভার করেছে, তার উপরে সবাই তো আছেই। সাদাফ আর রাদীপ চলে গেল। উষা ফলো করলো তাদেরকে। যখন বুঝতে পারলো আসলেই দুজন চলে গেছে, তখনই দ্রুত কেবিনে আসে। নিজের টোট ব্যাগ থেকে মোবাইলটা বের করে কল লাগায় কাউকে।
খুব সতর্কতার সহিত ক্ষীণস্বরে বলে, সাকসেস, নাও আই নিড ইউর হেল্প। ওপাশ থেকে উষার আশানুরূপ উত্তর পেয়ে কলটা ডিসকানেক্ট করে দেয়। কিচেনে ব্যস্ত লিপি বেগম আর মারিয়া জামান। নাহিদ ভুঁইয়ার জন্য স্যুপ তৈরি করছেন তারা। এক পর্যায়ে মারিয়া জামান লিপি বেগমকে প্রশ্ন করে, আচ্ছা ভাবি, সেদিন যে উষা দাদাকে এসে বলল সে তৃপ্তিশানকে বিয়ে করতে রাজি, তখন দাদা তো কোনো উত্তর করেনি কেন? কেমন অপরাধী ন্যায় মাথা নিচু করেছিল, কারণ কি? মারিয়া জামানের প্রশ্নে লিপি বেগমের হাত থেমে যায়। তপ্ত নিঃশ্বাস ফেলে বলে, ওই ছেলে একটা অমানুষ রে মারি, কত মেয়ের সাথে যে তার ফষ্টি নষ্টি, ছি 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 ছি। ভাগ্যিস আমার সাগর ওসব এনে দেখিয়েছিল তোর দাদাকে, নয়তো দেখা যেত তার সাথে মেয়েকে জুড়ে দিতে উঠে পড়ে লাগতো। মারিয়া জামান ভাব দেখিয়ে বললেন, বলি হলো, চাইলে কি দাদা উষাকে বিয়ে দিতে পারতো? সাহস তো দাদার। আচ্ছা ভাত দাও, আগে বলো সেই ছেলে কি এমন করেছে? কি আর করবে, ছেলে ড্রাগ অ্যাডিক্টেড, একাধিক নারীর সাথে তার মেলামেশা, অবৈধ ব্যবসা। মারিয়া জামান বিস্ময়ের সঙ্গে বললেন, এসব আমাদের বাবু কেমন করে জানলো? জানি না, তবে আমার ছেলে লাখে একটা একটা এটা মানতেই হয়। নাহিদের কপাল ভালো, অমন হীরের টুকরো মেয়ের জামাই পেয়েছে। মারিয়া জামানও গর্বিত গলায় বলে, আমাদের উষা কি কোন দিক কম? তোমার আর দাদার সাথে সাগরের ভাগ্য ভালো যে আমাদের উষার মতো গুণবতী রূপবতী একটা বউ পেয়েছ। আনন্দের লিপি বেগমের চোখে জল চিকচিক করছে। হাসি হাসি মুখে বলে, সেই রে, আমরা কি এমন দিন ডিজার্ভ করি বল? আজকে কত হাসি খুশিভাবে দিন কাটানোর কথা ছিল আমাদের, আর এখন দেখ, আল্লাহ সব ঠিক করে দিক, আমার ভাইটাকে সুস্থতা দান করুক। মারিয়া জামানও ব্যথিত মনে আওড়ায়। আমিন সুমা আমিন। লিপি বেগম দ্রুত হাতে ফোন উঠিয়ে বলে, এখন উষাকে একটা কল করে নাহিদের অবস্থা জেনে নিই, কেমন আছে মানুষটা। মারিয়া জামান মাথা নাড়িয়ে সম্মতি জানায়। আরিশা পৌঁছানোর মিনিট দশেক পরেই সাদাব ভার্সিটিতে পৌঁছেছে। লাস্ট ক্লাসটা করতে পেরেছে শুধু। ক্লাস শেষে মাঠেই গোল করে বসে আছে সবাই। সাদাব, শুভ, লিটা তিনজনেই একত্রে বসে আছে। আরিশা গিয়েছে লাইব্রেরিতে। শুভ উষার বাবার খোঁজখবর নিচ্ছে, এটা সেটা জানতে চাইছে। সাদাবও ধৈর্যের সাথে সব কথার উত্তর দিয়ে যাচ্ছে। এক পর্যায়ে শুভ জিজ্ঞেস করে, তুই আরিশের সাথে এমন করছিস কেন? রিজন কি? সাদাব বিরক্ত হলো। মুখে বিরক্তিকর ভাব স্পষ্ট। গম্ভীর স্বরে বলল, আমি এই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না। এক কথা তোদেরকে কয়বার বলা লাগে না করি আমাকে এসব ব্যাপারে কনভারসেশন করবি না, কারে চাই না। লিটা বিরক্তিকর স্বরে বলে, আমরা এখানেই আসি সাদ, এভাবে চিল্লানোর কোনো মানে হয় না। শুভর এবার রাগ লাগলো প্রচুর। বেটা কয়দিন এই ভাব দেখাবে, কষ্ট তো নিজেই পাচ্ছে। দেখ সাদাব, ঢং ভাল লাগে না, খোলাখুলি কথা বল। রিজন কি? ছোট থেকে একসাথে বড় হয়েছিস, এমন স্মল একটা ইস্যু নিয়ে এত বড় কাহিনী করার তো কোনো মানে নেই। ব্যাপারটা কথা বলে মিটমাট করে নে। তোর এই নীরবতা মেয়েটাকে কতটা কষ্ট দিচ্ছে ভেবেছিস একবার? কতটা অসহায় হয়ে পড়েছ? সাদাব এবার পূর্বের ন্যায় চেঁচিয়ে উঠল, বাল এবার বাল বাজছে। সে যখন এমন করছিল তখন মাথা ছিল না। একটা বাইরের মানুষের জন্য আমার সাথে কিভাবে ওই রকম বিহেভ করতে পারলো? আর তুই শালা ফুলশিট, এটাকে স্কুল ইস্যু বলছিস? এখন আমি জাস্ট একটা মেয়েকে হাই বলে তার থেকে একটা নোট চাইবো বা একটু হেসে হেসে কথা বলবো, দেখিস তো ওর রিয়াকশনের আমাকে দেখিয়ে এইটুকুতেই লুচ্চু বানিয়ে ছাড়ে। আর যদি মেয়েটার পাশে বসে বসে হেসে একটু ফাস্ট করার চেষ্টা করি, যদিও এসব ফান, তাহলে কয়বার সে মেয়েকে আমার বেডের রুমে বিছানায় নিয়ে যাবে তার হিসাব নেই। তখন আর আমি তোকে ভালো মন্দ বোঝাতে পারবো না, না করতে পারবো না, কার সাথে মিশবে কার সাথে মিশবে না। শুভ লিটা দুজনেই সাদাবকে রাখতে দেখে ভরকে যায়। কারণ এত বছরের বন্ধুত্বে রাগী সাদাফের দেখা তারা খুব কমই পেয়েছে। সবসময় হাসি খুশি প্রাণবন্ত সাদাবকেই দেখেছে। হ্যাঁ, সাদাফ রেগে যায়, সেই মাত্রা অতিক্রমও হয়ে যায়, তবে সেটা আরিশার ব্যাপারেই হয়। ও উল্টাপাল্টা কাজ করলেই সাদাব এমন রেগে যায়। লিটা আশেপাশে বসে থাকা মানুষদের দেখল, তারপর চাপা স্বরে বলল, ওকে সাদ, আমরা বুঝেছি, এখন আস্তে কথা বল
আশেপাশের সবাই দেখছে, কি বলবে সবাই বল তো? সাদাফ রাগে লাল হয়ে যাওয়া আঁখিজোড়া লিটার দিকে নিক্ষেপ করেই বলল। দেখো, দেখলাম আর কি। শুভ গলা খাকারি দিল, আমতা আমতা করে বলল। দেখ সাদাব, বিষয়টা শুধু বন্ধুত্ব বা ভাই বোনের না, তুই নিজেও বুঝতে পারছিস তোদের সম্পর্কটা অন্য একটা সুতো ধরতে যাচ্ছে। তুই যে আরিশাকে ভালোবাসিস সেটা তুই মুখে স্বীকার না করলেও আমরা অনেক আগে থেকেই সেটা জানি, বুঝি। তোর অ্যাগ্রেসিভনেস আর বিহেভিয়ারেই সব বোঝা যায়। শুভর খোলাখুলি বলা কথায় লিটার মনে আঘাত লাগছে প্রচুর। তবে কি সাদাব আসলেই আরিশাকে ভালোবাসে আর তাই সবসময় ওকে নিয়েই জেলাসিতে ভোগে? সাদাব পূর্বের ন্যায় রাগে কাঁপতে কাঁপতে বলে। ফাক্কাফ, আমারটা না বুঝে নিজের সরকারি তেল দে, নিজের ভালোবাসার মানুষদের অন্য পিছনে ঘুরে সেদিকে নজর দে, সময় থাকতে আপন করে নে। আর তোকেও বলি, লিটা হাবাইতার মতো আমার পিছনে পড়ে না থেকে তোর প্রতি শুভর এক্সট্রা কেয়ার লাভটাকে ফিল কর। ফাইন্ড ইয়ার ট্রু লাভ, ডোন্ট বিহেভ লাইক আই ব্ল্যাকি লিডা। সময় থাকতে মানুষের মর্ম বোঝ। শুভ চুপ, লিটার মাথা নত। কথা হচ্ছিল সাদাব আরিশাকে নিয়ে, কোত্থেকে লিটা শুভ ঢুকে গেল। তবে শুভর জন্য ভালোই হয়েছে, সে সারা জীবনেও মনের কথা জানাতে পারতো না লিটাকে। শুভ তবুও অবুঝের ন্যায় বলল। তুইও তো পারি। চুপ চুপ শুভ, আই ডোন্ট ওয়ান্ট। শুভ তবুও চুপ হয় না। দেখ, আরিশা সত্যি অনেক কষ্ট পাচ্ছে, তুই একটু বেশি করে ফেলেছিস। আর সে অনেক হার্ট হচ্ছে তোর বিহেভিয়ার। ও আমাদের সাথে প্রায়ই কান্নাকাটি করে, প্রায় মাসখানেক হবে তুই ওর সাথে কথা বলছিস না। সাদাব তপ্ত নিঃশ্বাস ফেলে। এদেরকে বুঝিয়ে লাভ নেই, এক হাতে মাথা চেপে বসে থাকে সেভাবেই। রাগ কমছে না তার। আরিশা দূর থেকে দেখে সাদাফের এভাবে বসে থাকা, দ্রুত এসে বসে সাদাফের পাশে। ব্যাগটা ঘাসের উপর রেখে এক হাত সাদাফের বাহুতে রেখে আর এক হাত কপালে স্পর্শ করে জানতে চায়। কি হয়েছে তোর? মাথা ব্যথা করছে? তোর তো আবার মাইগ্রেনের ব্যথা আছে, আবার কয়েকদিন ধরে ঘুম নেই, দৌড়াদৌড়ির উপরে আছিস, বেশি খারাপ লাগছে? চল বাসায় চল, লম্বা একটা শাওয়ার নিবি। বলেই সাদাফের হাত ধরে টানতে লাগলো। সাদাফ শীতল দৃষ্টিতে তাকালো আরিশার দিকে। সাদাফের অমন দৃষ্টি দেখে আরিশা চুপ হয়ে যায়। আরিশা জানে এবারেও সাদাফ কথা বলবে না, কিন্তু এবার তো আর মুখ ফিরিয়ে নেয়নি, চোখ তুলে দেখেছে তো একবার। কিন্তু আরিশাকে অবাক করে দিয়ে সাদাফ উত্তর করলো। এত বিচলিত হওয়ার কিচ্ছু নেই, ঠিক আছে, আমি মাইগ্রেনের ব্যথা না। গম্ভীর অথচ শান্ত সে স্বর। আরিশা থম মেরে গেল। সে এক্সপেক্ট করেনি এমনটা, নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছে না। আরিশা ঠোঁটে হাসি ফুটিয়ে মাত্রই উত্তর করল। তুই তুই আমার সাথে কথা বললি? দেখ, আজকে পুরো 22 দিন পর তুই আমার সাথে কথা বলেছিস। দেখলি তুই কেমন পাষাণ হয়ে গেছিস? আগে 2 দিনও রাগ করে থাকতে পারতি না। কথাটা শেষ করেই সাদাফের মাথায় চুল এলোমেলো করে দেয় আরিশা। আরিশার বাচ্চামো দেখে ছোট্ট করে হেসে ওঠে সাদাফ। আরিশা ঠিকঠাক দেখতেও পায় না সে হাসি। লিটা একবার সাদাফ আর আরিশাকে দেখে, তো একবার মুগ্ধ হয়ে তাকিয়ে থাকা শুভকে দেখে। এই ছেলে লিটাকে ভালোবাসে? লিটা বিশ্বাসই করতে পারছে না যেন। শুভ লিটার দিকে তাকাতেই দুজনের চোখাচোখি হয়ে যায়। লিটা সঙ্গে সঙ্গেই চোখ নামিয়ে নেয়, বেশ অস্বস্তি হচ্ছে তার। তাদের খুনসুটির মধ্যেই ভেসে আসে এক পুরুষালী তীক্ষ্ণ স্বর। আরে তুমি এখানে, আর আমি তোমাকে কই কই খুঁজে বেড়াচ্ছি, আমাকে একজ্যাক্ট লোকেশনটা বলবে না তুমি? সাদাফের অর্ধ পরিচিত স্বরে চমকে পিছনে তাকায় সে। শুভলিটাও অবাক হয়ে সামনে তাকায়। আরিশা হাসি হাসি মুখ করে উঠে যায় শাওনের দিকে। ও চলে এসেছো, আমি ভাবলাম লেট হবে তোমার। ব্যাস, সাদাফের মেজাজ আবারও বিগড়ালো। সবেমাত্র নিজের মনকে বুঝিয়েছিল, আরিশাকে প্রশ্রয় দিচ্ছিল, এই বেটা সব ঘেঁটে দিল। সাদাফ বুঝে গেল এই তার স্পেশাল আর ইম্পর্টেন্ট ক্লাসের নমুনা। আসো পরিচয় করিয়ে দেই শুভ আর লিটার সাথে। শাওন আর আরিশা এগিয়ে এসে বসে ঘাসের উপরে। শাওন বসতেই সাদাফ উঠে পড়ে। সাদাফকে যেতে দেখে কপাল কুঁচকায় আরিশা। এ কি, তুই আবার কোথায় যাচ্ছিস? সাদাফ প্রত্যুত্তর করে না। এবার শুভ পিছু ডাকে। চলে যাচ্ছিস কেন? কি হয়েছে? এই সাদাব, দাঁড়া। আমাকে হাসপাতালে যেতে হবে, থাক তোরা। নেহাল মাকে নিয়ে সবেই হসপিটালে পৌঁছায়।
রিসিপশন পেরিয়ে যেতেই রিসিপশনে থাকা ব্যক্তিটি পিছু ডাকে তাদের। যেহেতু কয়েকদিন যাবৎ ওনারা হসপিটালে আসা যাওয়া করেন, সেহেতু চিনে সবাই। আর স্পেশালি রোগীর থেকে একটা খাম রেখে গিয়েছে, যেটা ওদের হাতে পৌঁছানো উচিত। মাকে দাঁড় করিয়ে নেহাল এগিয়ে যায় রিসিপশনের দিকে। জি বলুন, দরকার কেন? জি স্যার, আসলে আপনারা যেই রোগীর সাথে দেখা করতে যাচ্ছেন ওনারা আসলে ডিসচার্জ হয়ে গেছেন কিছুক্ষণ আগে, এবং যাওয়ার সময় এই খামটা ম্যাম আপনাদেরকে দিয়ে গেছে, বলেছে পরিবারের একজনের হাতে পৌঁছে দিতে। এমন একটা কথায় নেহালের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। যেই ভয়টা তারা পাচ্ছিল ঠিক সেটাই হলো। নেহাল হাত বাড়িয়ে খামটা হাতে নেয়। রাগে গা জ্বলছে তার। মামা অসুস্থ, এই অবস্থায় এত বড় সিদ্ধান্ত উষা না নিলেও পারত। সাগর কি করবে ভেবেই যেন আত্মাটা শুকিয়ে যাচ্ছে তার। ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে নাবিলা ভুঁইয়াও এগিয়ে এলেন। কি হয়েছে, দাঁড়িয়ে পড়লে কেন? কি বললেন উনি? চলো ভিতরে। বলেই নেহালের হাত ধরে টান দিল নাবিলা ভুঁইয়া। দাঁড়াও আম্মু, ভিতরে কোথায় যাচ্ছ? উষা ছোট মামাকে নিয়ে চলে গেছে। নাবিলা ভুঁইয়ার কপাল কুঁচকে আসে। চলে গেছে মানে?